नमस्कार बंधुरा आज 5 तारीख 5 नवेम्बर आमरा आछि बिर्थी फल्सের কাছে बिर्थी फल्सের কাছে কেএনভিএম रिसोर्टे आमरा कालके राते छिलाम। मुंशियारी जाওয়ার পথে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমরা মুন্সিয়ারি পৌঁছাতে পারিনি। আমরা রাতে এই বিर्थी ফলসের কাছেই ছিলাম কেএনভিএমে, তো সেখান থেকে আজকে সকালে আমরা মুন্সিয়ারি যাচ্ছি। নমস্কার, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আমি এখন আছি কুমায়ুন হিমালয়। আজকে আমরা যাব বিৰ্থি ফলস থেকে মুন্সিয়ারি। আজকের ব্লগে মুন্সিয়ারির সমস্ত বৃত্তান্ত থাকবে। কোথায় থাকবেন মুন্সিয়ারির, কি কি দেখবেন, কীভাবেই বা মুন্সিয়ারি যাবেন। তো আমরা বিৰ্থি ফলস থেকে মুন্সিয়ারির দিকে রওনা দিয়েছি। মুন্সিয়ারি আপনারা চকৌরি হয়ে বিৰ্থি ফলস হয়ে সোজা পৌঁছতে পারেন। আপনারা নৈনিতালের দিক থেকেও যেতে পারেন অথবা রানীক্ষেতের দিক থেকে কৌশানী হয়েও মুন্সিয়ারি পৌঁছাতে পারেন। মুন্সিয়ারি হলো হিমালয়ের একটা সর্বোচ্চ শৈল স্টেশন, যার প্রাকৃতিক শোভা অনন্য এবং মনোমুগ্ধকর। মুন্সিয়ারি যাওয়ার রাস্তাটা একটু ডেঞ্জারাস বটে, কিন্তু সেই রাস্তা পার করে মুন্সিয়ারিতে ঢুকতে পারলে একদম অন্য জগতে পৌঁছে যাবেন। মুন্সিয়ারির পরেই শুরু হয়ে যায় তিব্বত, এবং এখান থেকে কৈলাস মানস সরোবরের একটা যাত্রাও পূর্বে হতো। তো মুন্সিয়ারিতে আপনারা এলে পান্ডে লজে থাকতে পারেন কিংবা জিএনভিএমেও থাকতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি কালামণি টপ। কালামণি টপ মুন্সিয়ারির থেকে 15 কিলোমিটার আগে অবস্থিত একটি পাহাড়ি কালী মন্দির। একজন বাঙালি পাহাড়ি সাধক এখানে এই কালী মন্দির স্থাপন করেছিল। এটা খুব উচ্চতায় অবস্থিত এবং মুন্সিয়ারি যাওয়ার ঠিক আগে রাস্তার উপরে এই কালী মন্দির পড়ে। এখানে মা কালীর কালো ভয়ঙ্কর রূপ এবং পুরো মন্দির চত্বরে রয়েছে যিনি সাধক তারও একটি মূর্তি। তো এখানে হোম যজ্ঞাদি হয় এবং পূজা অর্চনা হয়। একজন বাঙালি তান্ত্রিক সাধক এখানে এসে ছিলেন এবং এখানে বসেই মা কালীর সাধনা করেছিলেন। তো তার নামেই এই জায়গাটার নাম হয়ে গেছে কালামণি টপ। উনি মা কালীর নামে, অথবা উনি দেখতে কালো ছিলেন, যে কোনো একটা কারণে এই নাম হয়েছিল ওনার কালামণি। তো পুরো মন্দিরটা ভীষণ সুন্দর এবং এখানে একটা শিবেরও ছোট্ট মন্দির আছে। আর মূল মন্দির চত্বরটা একদম পাহাড়ের খাড়াই ঢালে, সুতীব্র হাওয়া মন্দির চত্বরে এবং ফাঁকা শুনশান আর অসম্ভব সুন্দর, অক্সিজেনে ভরপুর জায়গা, প্রচণ্ড হাওয়া, আর তার সঙ্গে এই মন্দির। ঈশ্বরকে আরাধনা করার এটাই তো সঠিক স্থান। এরকম জায়গায় নির্জন নিরিবিলিতেই তো ঈশ্বরের প্রকৃত ধ্যান করা সম্ভব। তো আমরা কালামণি টপে এই কালামণির মূর্তি দেখে এবং তার যজ্ঞের জায়গা দেখে এবং পাশের শিব মন্দির ও কালী মন্দির দেখে এগিয়ে চললাম পরের স্পটে। আমরা আছি এখন কালামণি টপে। কালামণি টপের একটা কালী মন্দির আছে। কালী মন্দিরটি দেখলাম, ভেতরে মা কালীর মূর্তি রয়েছে, আরও নানান দেবদেবীর মূর্তি রয়েছে, আর পাশে একটা সাধনা স্থল রয়েছে। একজন সাধক সাধনা করতেন, তার মূর্তি রয়েছে। তো আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি, আর মাত্র 17 কিলোমিটার মুন্সিয়ারি। এরপরে মুন্সিয়ারি পৌঁছে কথা হবে। কালামণি টপ পার করে যতই মুন্সিয়ারির দিকে এগিয়ে আসছি, ততই প্রাকৃতিক শোভা আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে। এই যে নিচের দিকের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মুন্সিয়ারির ট্রাইবালদের বাড়ি। এখানে মূলত ভুটিয়া জনগোষ্ঠীর মানুষ থাকেন এবং এরা দীর্ঘ প্রায় 5000 বছরের পুরনো বসতি। এবং এরা পূর্বে সিল্ক রুটের মাধ্যমে যখন ব্যবসা হতো তখন এখানে
তারা ব্যবসার কাজে অংশগ্রহণ করত এবং এরা সিল্ক তৈরির কাজ করত। এবং এই যে মুন্সিয়ারির প্রাকৃতিক শোভা, এই শোভা এই ট্রাইবালরা কিন্তু দীর্ঘকাল সংরক্ষণ করে রেখেছে তাদের নিজেদের মতন করে। তো আমরা মুন্সিয়ারি পৌঁছে প্রথম গেলাম নন্দা দেবী মন্দির। মুন্সিয়ারিতে এসেই আমরা হোটেলে আমাদের লাগেজ রেখে বেরিয়ে পড়েছি সারাটা দিনের জন্য ঘুরতে। প্রথমেই আমরা ঘুরতে এসেছি নন্দা দেবী মন্দির। এই হলো নন্দা দেবী মন্দিরের গেট। এখান থেকে আমরা একটু ওপরে চলে যাব। নন্দা দেবীর মন্দির অনেক ওপরে, এখন খুব একটা দেখা যাচ্ছে না নন্দা দেবী বা পঞ্চচূল্লি, কারণ দুপুর হয়ে গেছে এবং আকাশে একটু বাদলও আছে। দেখা যাক, আশা করছি কালকে সকালে আমরা মুন্সিয়ারির যে প্রকৃত শোভা, মুন্সিয়ারির যে আসল ছবি সেটা দেখতে পাবো। তো এখন আমরা যাচ্ছি নন্দাদেবী। নন্দাদেবী মন্দির মুন্সিয়ারির সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্থল। নন্দাদেবী মন্দিরটি ঠিক এমন জায়গায় অবস্থিত, তার পেছনে পঞ্চচূল্লির পুরো রেঞ্জ দেখতে পাওয়া যায় আর নন্দাদেবী পর্বতও দেখতে পাওয়া যায়। মন্দিরটি যে জায়গায় অবস্থিত তার প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর, ভাষায় বর্ণনা করা যায় না এই জায়গার সৌন্দর্য। এবং এখানে হিমালয়ের পর্বতগুলো এত উঁচু উঁচু, একেবারে জায়েন্ট প্রত্যেকটা পর্বত, তার মাঝখানে ফুলের রাশি, ফুলের বাগানের মধ্যে ছোট্ট নন্দাদেবীর মন্দির, চারপাশে বসার জায়গা, খোলা মাঠ, ধুধু প্রান্তর আর প্রচুর হাওয়া। চারপাশটা হিমালয় পর্বত দিয়ে ঘেরা, মাঝখানে একটা ভ্যালির মতন জায়গায় এই নন্দাদেবী মন্দির অবস্থিত। এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে মন্দির খুব একটা কমই দেখতে পাওয়া যায়। কেদারনাথের পর এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আর তার সঙ্গে শীতকালীন প্রচুর ফুল ফুটে আছে মন্দির চত্বরে, একদম অসাধারণ একটা জায়গা। আপনারা এলে মন ভালো হয়েই যাবে। এই যে নন্দাদেবীর মূর্তি, এখানকার মানুষরা নন্দাদেবীকে পূজা করেন শক্তির রূপ হিসেবে। নন্দাদেবী টেম্পলে এসে পৌঁছেছি। নন্দাদেবী টেম্পল মুন্সিয়ারি থেকে আরও বেশ খানিকটা এসে তারপরে ওপরে উঠতে হয়েছে। এই মন্দিরের লোকেশন অসাধারণ, কোনো কথা হবে না, চারদিকেই হিমালয়। নন্দাদেবী মন্দির দেখে আমরা চলে গেলাম ট্রাইবাল মিউজিয়াম দেখতে। ট্রাইবাল মিউজিয়াম নন্দাদেবী মন্দির থেকে মিনিট 15 দূরত্বে অবস্থিত একটি গ্রামের ভেতর। ট্রাইবাল মিউজিয়ামের 10 টাকা করে টিকিট এবং বিকেল 5টা পর্যন্ত ট্রাইবাল মিউজিয়াম খোলা থাকে। তো আমরা শেষ বিকেলে নন্দাদেবী মন্দির দেখে চলে এলাম ট্রাইবাল মিউজিয়াম দেখতে। মিউজিয়ামটি দেখতে ভালোই লাগবে। এখানে ভুটিয়া জনগোষ্ঠীর ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়ামে এসেছি। এটা মুন্সিয়ারি গ্রামের ভেতর দিয়ে বেশ খানিকটা আসতে হয়। এখন বিকেল হয়ে এসেছে। ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখলাম। মূলত এখানকার লোকাল ভুটিয়া মানুষজনের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। পাশাপাশি সিল্ক রুট, যেটা ভারতবর্ষের সঙ্গে চীনের যে ব্যবসা দীর্ঘকাল চলতো, সেই ব্যবসার যাত্রাপথে যেসব ব্যবসায়িক জিনিসপত্ররা ব্যবহার করতো, যেমন তুলা দণ্ড, ঝুড়ি এবং এদের সিল্কের বস্ত্র বানানোর যে যন্ত্র, মেশিন, সেগুলো সব সংরক্ষিত আছে। এবং আদিবাসী মহিলাদের গহনা, আসবাবপত্র, বাসনপত্র সব কিছু আছে। ভীষণ ইন্টারেস্টিং। এবং পাশাপাশি এরা অডিও ভিজুয়ালের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। অডিওতে চলছে, সবটা বুঝতে কোনো অসুবিধে নেই। ফলত এটা আপনারা মুন্সিয়ারি আসলে অবশ্যই ঘুরে দেখবেন, রেকমেন্ডেড। খুব সুন্দর, দারুণ লাগছে গো। ট্রাইবাল মিউজিয়াম দেখে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল পান্ডে লজ। আর এই পান্ডে লজ হলো মুন্সিয়ারির সবচেয়ে দুর্দান্ত জায়গায় থাকা একটা হোটেল, যেখান থেকে মুন্সিয়ারির সূর্যাস্ত এবং সূর্যোদয় অসাধারণ দেখতে পাওয়া যায়। এবং সমস্ত বাঙালিদের ঠিকানাই বলা যায় পান্ডে লজ। অপূর্ব। আমরা মুন্সিয়ারিতে হোটেলে আছি।
তো আমাদের হোটেল থেকে পুরো সামনেই ভিউ পয়েন্ট, আস্তে আস্তে সন্ধে নামছে। এই সানসেটটা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। মুন্সিয়ারির সানসেট নাকি খুবই সুন্দর, বহুদিন শুনেছি, বহু বছর ধরে শুনে আসছি একটা অপার্থিব সানসেট নাকি এখানে হয়। তো আজকে আমরা সানসেটের আগেই হোটেলে চলে এসেছি। তো এখন আমরা সানসেটটাকে দেখবো, উপভোগ করব। নন্দা দেবী আর ট্রাইবাল মিউজিয়াম দেখে চলে এসেছি। এখন এই সানসেট এবং আমাদের হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা আসছে, মানে আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো হিমালয়ের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এখন বাদল ছিল মাঝখানে, কিন্তু এখন বাদল আস্তে আস্তে কেটে যাচ্ছে, মেঘ কেটে গেছে এবং পুরো আকাশটা লাল হয়ে গেছে। অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর সানসেট আমি জীবনে দেখিনি। এই প্রথমবারই এত সুন্দর, এত অপার্থিব, এত অলৌকিক এবং এত অদ্ভুত সুন্দর মুন্সিয়ারিতে না এলে জানতে পারতাম না। তো এই সৌন্দর্য এখন হোটেলের ব্যালকনিতে বসে বসে উপভোগ করব আজকে রাতটা। কালকে সকালে আমরা কৌশানি চলে যাচ্ছি। সকালবেলা সূর্যোদয় দেখে আমরা রওনা হলাম বাগেশ্বরের দিকে। বাগেশ্বর পৌঁছতে আমাদের অনেকটা সময় লাগবে, প্রায় 350 কিলোমিটারের জার্নি। আর বিকেলবেলা পঞ্চচুল্লি মেঘে ঢেকে গেলেও সকালবেলা অসাধারণ দেখতে পেলাম পঞ্চচুল্লি, একদম সাদা বরফে ঢাকা, অপূর্ব সুন্দর পঞ্চচুল্লির রূপ। এত সুন্দর রূপ যে ভোলা যায় না, সেই মনোমুগ্ধকর দৃশ্য। পঞ্চচুল্লিকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চললাম বাগেশ্বরের পথে।